প্রতি রাতে আমার স্বামী যখন ঘুমিয়ে পড়ত, আমি চুপি চুপি আমার ছোট দেবরের ঘরে চলে যেতাম। সেখানে আমরা দুজনে মিলে সমস্ত রাত গল্প করে কাটাতাম। গোপন আরও অনেক কিছুই হতো। কি হতো আর কিভাবে এসব শুরু হলো তা জানতে আজকের ভিডিও পুরোটা দেখতে হবে। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। আমার বিয়ে হয়েছিল রাশেদের সঙ্গে। রাশেদ খুবই সাধারণ একটা পরিবারের ছেলে। মানুষটা একদম সোনার চেয়ে খাঁটি, সৎ, পরিশ্রমী, দায়িত্ববোধে ভরপুর। সমস্যাটা শুরু হয়েছিল বিয়ের পরপরই। রাশেদের চাকরিটা ছিল খুবই চাপের। সকাল সকাল অনেক সময় সূর্য ওঠার আগেই সে বেরিয়ে পড়তো অফিসের উদ্দেশ্যে, আর ফিরত গভীর রাতে 10টা 11টা, কখনো বা তারও পরে। আমি সারা দিন অপেক্ষায় থাকতাম। ভাবতাম আজকে হয়তো একটু আগে আসবে, একসাথে গল্প করব, হাসি ঠাট্টা করব, খাবারটা একসাথে খাবো। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যখন সে বাড়ি ফিরত, তার মুখে থাকত প্রচণ্ড ক্লান্তির ছাপ, চোখে ঘুম ঘুম ভাব, কথা বলারও শক্তিজনতার অবশিষ্ট থাকত না। আমি বুঝতাম সে এই কষ্ট করছে আমাদের সংসারটাকে ঠিক রাখার জন্য, আমাকে ভালো রাখার জন্যই। কিন্তু আমার মনটা দিন দিন খালি হয়ে যাচ্ছিল, ফাঁকা একটা পাত্রের মতো, যার ভেতরে কেবল প্রতিধ্বনি হয়। একাকিত্ব নামের ভারী পাথরটা চেপে বসছিল আমার বুকে। আমাদের বাড়িতে আরও একজন ছিল। সে আমার দেবর, রাশেদের ছোট ভাই রাফি। রাফি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল। বয়সে আমার চেয়ে মাত্র 2-3 বছরের ছোট। সে সব সময় হাসি খুশি প্রাণবন্ত থাকত, কথা বলার ভঙ্গিটা ছিল মজাদার। বাড়ির সবাইকে সহজেই হাসাতে পারত সে। আমি যখন একা একা বসে থাকতাম, রাফি এসে পাশে বসে গল্প জুড়ে দিত। কখনো মার্কেটে যেতে হলে বলতো, ভাবি চলেন একসঙ্গে যাই। কখনো রান্নাঘরে ঢুকে বলতো, কি রান্না করছেন, সাহায্য করবে? তার সাথে কথা বললে সময়টা খুব তাড়াতাড়ি আর হালকাভাবে কেটে যেত। মনের ভেতরের ভারটা সাময়িকভাবে হালকা হয়ে আসত। কিন্তু আমি কোনোদিনই ভাবিনি যে এই কথা বলা, একসাথে সময় কাটানো একদিন আমার জীবনের এত বড়, এত গভীর একটা ভুলের দিকে আমাকে ঠেলে দেবে। ভুল যার দাগ আজও আমার হৃদয়ে রয়ে গেছে। সেই সন্ধ্যার কথা আমার আজও মনে পড়ে। সেটা ছিল একটা নিস্তরঙ্গ বিকেল। হঠাৎ করেই আকাশ কালো করে এলো। মুহূর্তের মধ্যে ঝুম বৃষ্টি নামল। টুপটাপ শব্দ শুরু হলো ছাদে, জানালায় গড়িয়ে পড়া জলে। রাশেদ তখনও অফিসে, বাড়িতে শুধু আমি আর রাফি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিক নিবিড় অন্ধকারে ডুবে গেল। বাইরে তখন প্রচণ্ড ঝড়, অবিরাম বৃষ্টি। আমি বারান্দায় দাঁড়িয়ে সেই প্রকৃতির রাগ দেখছিলাম। হঠাৎ পাশে একটা উপস্থিতি টের পেলাম। রাফি এসে পাশে দাঁড়িয়েছে। সে বলল, ভাবি আপনি কি কখনো বৃষ্টিতে ভিজেছেন? আমি একটু হেসে বললাম, ওমা, ছোটবেলায় তো প্রায়ই ভিজতাম। দল ভেদে বৃষ্টিতে নেচে কুদে ভিজতাম, কিন্তু এখন আর পারি না, বড় হয়ে গেছি তো। রাফি আমার দিকে তাকিয়ে বলল, বড় হয়েছেন মানে? বৃষ্টিতে ভিজতে বয়স লাগে নাকি? চলেন না আজ একটু ভিজে আসি, বাচ্চাদের মতো। আমি তো অবাক, ওর দিকে তাকালাম। তার চোখে ছিল ছোট্টবেলার সেই উচ্ছ্বাস, সেই দুরন্তপনা। কিন্তু সেই সাথে ছিল আরও কিছু, একটা গভীরতা, একটা আবেদন। আমি না চাইতেও নিজেকে সামলাতে না পেরে বলেই ফেললাম, আচ্ছা চলো। আমরা দুজন ছাদে গেলাম। বৃষ্টির ফোঁটাগুলো আমাদের গায়ে এসে পড়তে লাগলো। প্রথমে একটু শীত করছিল, তারপর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল সারা শরীরে। সেই মুহূর্তটা ছিল অন্যরকম। মনে হচ্ছিল আমি আবার আমার শৈশবে ফিরে গেছি। ভুলে গেছিলাম যে আমি একজন বিবাহিত মহিলা। রাফি হেসে উঠল, তার মুখে জমে থাকা পানি গড়িয়ে পড়ছিল। সে বলল, ভাবি আপনি যখন হাসেন তখন আপনার চেহারাটা একদম আলোকিত হয়ে যায়, খুব সুন্দর লাগে। তখনই আমার গাল দুটো লজ্জায় লাল উঠল। লজ্জায় কিছুই বলতে পারলাম না, শুধু হাসি চেপে রাখতে পারছিলাম না। এরপর আমরা ছাদেই বসে পড়লাম। বৃষ্টির মধ্যেই গল্প জমে উঠল। সে আমাকে বলতে লাগলো তার স্বপ্নের কথা। সে কি হতে চায়, কি করতে চায় জীবনে, তার ভালো লাগা, খারাপ লাগা, বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের গল্প। তার কথা শুনতে শুনতে আমার নিজের ভেতরের বদ্ধ দরজাগুলোও যেন খুলে গেল। আমি তাকে বললাম আমার একাকিত্বের কথা। বললাম রাশেদ কতটা ব্যস্ত থাকে, আমি কতটা সময় একা কাটাই, কতটা খালি লাগে মনে। কথা বলতে বলতে আমার চোখে পানি চলে এলো। রাফি আমার দিকে তাকিয়েছিল, তারপর সে ধীরে ধীরে আমার হাতটা ধরল। তার স্পর্শে একটু থরথর করে উঠলাম। সে বলল, ভাবি আপনি কখনো নন, বুঝলেন?
ভাইয়া ব্যস্ত থাকলেও আমি তো আছি। ওর কথাগুলো, ওর হাতের স্পর্শ, সেই অন্ধকারে তার চোখের দৃষ্টি, সব মিলে সেই সময়টা আমাদের দুজনের জীবনের গতিপথটাই পাল্টে দিল। আমরা দুজন খুব কাছাকাছি চলে এলাম। ও আমাকে নিয়ে রুমের মধ্যে চলে এলো। তারপর যা হওয়ার তাই হলো। আমাদের মধ্যেও সব হয়ে গেল। আমি জানতাম এটা ঠিক হচ্ছে না, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল এটাই সঠিক, এটাতেই সুখ। সেই দিনের পর থেকে আমাদের মধ্যে এক ধরনের গোপন বোঝাপড়া তৈরি হয়ে গেল। আমরা দুজনই জানতাম এসব ঠিক নয়, কিন্তু কেউই থামাতে পারছিলাম না। দিন কেটে যায়, মাস পেরিয়ে যায়, বছরও চলে যায়। রাশেদ আগের মতোই তার কাজের জগতে ব্যস্ত। তার চোখে আমি আগের মতোই সেই স্ত্রী যে বাড়ি সামলাচ্ছে। এদিকে আমি আর রাফি একে অপরের উপর এমনভাবে নির্ভরশীল হয়ে পড়ছিলাম যে টেরও পাইনি। যেদিন রাফির ক্লাস থাকতো, আমি ঘড়ির দিকে তাকিয়ে থাকতাম কখন সে ফিরবে। তার ফিরে আসার সময়টার জন্য অপেক্ষায় থাকতাম। সে বাসায় ঢোকার শব্দ শুনলেই আমার মনটা হালকা হয়ে যেত, মুখে হাসি ফুটে উঠত। আমরা একসাথে টিভিতে সিনেমা দেখতাম, অনেকক্ষণ ধরে গল্প করতাম, মাঝে মাঝে দরকারি জিনিস কিনতে একসাথে বাইরে বের হতাম। বাইরে থেকে দেখলে মনে হতো না কিছুই। সম্পর্কটা দেখতে ছিল একদমই স্বাভাবিক, ভাবি আর দেবরের সম্পর্ক। কিন্তু ভেতরে ভেতরে আমরা দুজনেই টের পাচ্ছিলাম একটা সীমারেখা আমরা ক্রমশ অতিক্রম করে যাচ্ছি। মাঝে মাঝে ভয়ে আমার বুকটা ধক করে উঠত। ভাবতাম কেউ যদি টের পেয়ে যায়। সবচেয়ে ভয় করতাম যদি রাশেদ কোনোদিন আজ করতে পারে, তখন কি হবে। রাফি কিন্তু আমাকে সব সময় সাহস দিত, বলতো, ভাবি ভয় পাবেন না, আমি সব কিছু সামলে নেব। আমি ওর কথায় বিশ্বাস করতাম, কিন্তু তারপরেও আমার ভেতরে একটা গ্লানি, একটা অপরাধ বোধ গুঞ্জন করত সারাক্ষণ। আমি জানতাম আমি যা করছি তা ভুল। আমার স্বামী যে সংসারের জন্য দিন রাত পরিশ্রম করছে, তার আড়ালে আমি এমন আচরণ করছি। কিন্তু কি করব? সেই একাকিত্ব, ভালোবাসা বা শুধু কারো সান্নিধ্যের জন্য হাহাকার, সব কিছু মিলে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, যেন একটা খাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এইভাবে প্রায় 3টে বছর কেটে গেল। একদিন হঠাৎ করেই রাফি খুব উৎসাহিত হয়ে আমার কাছে এলো। তার চোখে মুখে আনন্দ। সে বলল, ভাবি আমি স্কলারশিপ পেয়েছি, আমেরিকায় পড়তে যাব। প্রথম শুনে আমি খুব খুশি হয়েছি। সত্যিই তো, দেবরের জন্য এত বড় সুখবর। আমি বললাম, বাহ, এত ভালো খবর, অনেক অনেক অভিনন্দন রাফি। কিন্তু খুশি হওয়ার পরপরই ধীরে ধীরে মনে হলো যেন আমার বুকের ভেতরটাকেও খালি করে দিল। একটা ভারী পাথর চেপে বসল হৃদয়ে। মুখে আর কথা আসছিল না। আমি চুপচাপ বসে রইলাম, যেন হঠাৎ করেই সব শক্তি হারিয়ে ফেলেছি। রাফি আমার চেহারা দেখে নিশ্চয়ই কিছুটা আঁচ করতে পেরেছিল। সে বলল, ভাবি আমি জানি আমার চলে যাওয়াটা আপনার জন্য কষ্টকর হবে। আমাকে ছাড়া আপনার একা থাকাটা আবার কঠিন হয়ে উঠবে, আর আপনাকে ছাড়া আমার সময় কেমন কাটবে জানি না। কিন্তু ভাবি, এটা আমার ভবিষ্যতের জন্য খুব জরুরি। এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি না। এমন সুযোগ সবাই পায় না। কিছুদিন পরেই রাফি চলে গেল আমেরিকায়। তার চলে যাওয়া মানে আমার জীবনের একটা বড় অংশ যেন চলে গেল। বাসাটা আবার সেই আগের মতোই নিস্তব্ধ, শূন্য হয়ে গেল। রাশেদ আগের মতোই ব্যস্ত, আমি আগের মতোই একা। কিন্তু এবার সেই একাকিত্বের সাথে যোগ হলো প্রচণ্ড অপরাধ বোধ, তীব্র অনুশোচনা আর নিজের প্রতি ঘৃণা। আমি নিজেকে জিজ্ঞাসা করতাম, আমি কি করলাম? আমি কেন এমন কাজ করলাম? আমি কেন নিজেকে সামলাতে পারলাম না? আমি কেন আমার স্বামীকে, যে আমাকে বিশ্বাস করে, তার বিশ্বাস ভঙ্গ করলাম? মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। এই গ্লানি, এই লজ্জা আমি কারো সাথে শেয়ার করতে পারতাম না, কাউকে কিছু বলতে পারতাম না, শুধু নিজের ভেতরেই পুড়তাম। রাফি মাঝে মাঝে মেসেঞ্জারে বলতো, ভাবি কেমন আছেন, সব ঠিক আছে তো? আমি বলতাম, হ্যাঁ আমি ভালো আছি, তুমি চিন্তা করো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। কিন্তু আমি মোটেও ভালো ছিলাম না। আমি আজ করতে পারতাম যে সেও খুব ভালো নেই, কিন্তু আমরা দুজনেই ভালো করেই জানতাম আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। এটা ছিল একটা ভুল পথে ভুল যাত্রা। এইভাবে আরও কয়েক মাস কেটে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম। সকালে রোদ এসে পড়েছিল ঘরে। হঠাৎ একটা কথা মনে হলো,
আমার জীবন কি এখানেই শেষ? আমি কি সারা জীবনে এই অপরাধবোধ আর অনুশোচনা নিয়েই বাঁচব? না, আমি নিজেকে বদলাতে পারি। আমি যদি আমার ভুলটা সত্যিই বুঝে থাকি, তাহলে নতুন করে শুরু করার সাহস আমাকে খুঁজে বের করতে হবে। সেদিনই আমি সিদ্ধান্ত নিলাম, আমি রাশেদের সাথে কথা সরাসরিই বলবো, ওকে সময় দিতে বলবো। রাশেদ অবাক হতো যখন আমি বলতাম, আজ একটু তাড়াতাড়ি ফিরবে, একসাথে মুভি দেখব, বা রবিবার যদি একটু বাইরে ঘুরে আসা যায়। অনেক সময় সে পারত না, কাজের চাপ থাকত, কিন্তু আমি হাল ছাড়িনি। ধীরে ধীরে সে টের পেল যে আমি আসলেই চাইছি আমরা একসাথে সময় কাটাই। তার কাজের চাপ একটু কমলে আমরা একসাথে বাইরে যেতে শুরু করলাম। পার্কে বসতাম, গল্প করতাম, একসাথে সিনেমা দেখতে যেতাম, খাবার খেতাম কোনো রেস্টুরেন্টে। তারপর বাড়ি এসে স্বামী স্ত্রীর দাম্পত্য সময় পার করতাম। এইভাবে সময় কাটাতে কাটাতে ধীরে ধীরে আমার ভেতরে সেই অপরাধবোধের বোঝাটা একটু একটু করে ভুল যেতে লাগলাম। মানুষ ভুল করতেই পারে, কোনো মানুষই নির্ভুল নয়, কিন্তু সেই ভুলকে চেপে না রেখে তার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই আসল কাজ। ভুলটাকে স্বীকার করে নেওয়াটাই প্রথম পদক্ষেপ। এত বছর পর আজ তখন মনে হয়, যদি আমি সেই প্রথম দিনগুলোতেই নিজের সীমাটা বুঝতে পারতাম, যদি আমি নিজের একাকিত্বের কথা, মন খারাপের কথা খোলাখুলি রাশেদকে বলতে